হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে অর্থাৎ সিসি ওয়ান পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 2 থেকে লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। কেবলমাত্র সাজেশান নয়, সাজেশানের সঙ্গে অ্যান্সারও তোমরা আজকের ক্লাসে পাবে। তোমাদের 4 তারিখে পরীক্ষা, আর বেশি বাকি নেই। তোমরা অবশ্যই আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। তোমাদের মডিউল 1টা অলরেডি আমি আলোচনা করেছি, মডিউল 2টা আজকে তোমরা দেখো। মডিউল 2-এ 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের শুরু হচ্ছে ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্বটি লেখো। এই প্রশ্নটা হচ্ছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তোমরা বলতে পারো যে স্যার এই প্রশ্নটা তো গতবারে পরীক্ষায় এসে গিয়েছে। আমিও জানি, আমিও বিগত বছরের প্রশ্নপত্র দেখেছি যে এই প্রশ্নটা এসেছে। তবে তোমাদের আমি সাজেস্ট করব এই প্রশ্নটা দেখে যাও, কারণ মডিউল 2 এর মধ্যে, পুরো মডিউল 2 এর মধ্যে এই প্রশ্নটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, অ্যান্সারটা বুঝে নাও। ন্যায়ের সংজ্ঞা সম্পর্কে বিতর্ক আছে, কারণ দেশ কাল পাত্রভেদে ন্যায় সম্পর্কের ধারণা ভিন্ন হতে পারে। তবে সাধারণভাবে বলা যায় যা করা উচিত তাকে ন্যায় বলি। এই ন্যায় সম্পর্কে বিভিন্ন ধারণা গড়ে উঠেছে। এ ব্যাপারে মার্কিন দার্শনিক জন রলসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। 1971 খ্রিস্টাব্দে প্রকাশিত এ থিওরি অফ জাস্টিস গ্রন্থে তিনি তার ন্যায়তত্ত্ব প্রচার করেছেন। এখানে উল্লেখ করা যায় রলস নয়া উদারনীতিবাদের সমর্থক, তারই প্রেক্ষাপটে তিনি তার ন্যায়তত্ত্ব প্রচার করেছেন। এই তত্ত্বের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন সাম্যনীতি যথেষ্ট নয়, ন্যায্য সাম্য থাকা দরকার। এই ন্যায্য সাম্য হলো ন্যায়। এ ব্যাপারে রলস উপযোগবাদকে আক্রমণ করেছেন। উপযোগবাদে বলা হয়েছে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক কল্যাণ, কিন্তু রলসের প্রতিবাদ করে বলেছেন অধিক সংখ্যক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিছু মানুষকে উপেক্ষা করা যেতে পারে। এই ধরনের চিন্তাভাবনা ন্যায়নীতির বিরুদ্ধে। রলস বলেছেন রাষ্ট্র মানুষের প্রাথমিক প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সমাজে সমানভাবে বণ্টিত করবে, তবে অসম বন্টন অনেক সময় সমাজের কল্যাণ করতে পারে। এই অসম বন্টন ন্যায়নীতির বিরোধী হয় না। এই ন্যায় হলো সুবিচার। সমাজে এই সুবিচার প্রতিষ্ঠা করতে গেলে সমাজের যারা সব থেকে কম সুবিধাভোগী তাদের প্রতি যথাযথ নজর দিতে হবে। এটা হলো ন্যায়ের দাবি। রলসের ন্যায় সম্পর্কিত ধারণা অত্যন্ত জটিল। এখানে অনেক সমস্যা আছে। এই সমস্যার সমাধানের সূত্র হিসাবে ন্যায়ের 2টি নীতি এবং অগ্রাধিকারের 2টি বিধান নির্ধারণ করেছেন। এবার কি বলা হচ্ছে, ন্যায় সংক্রান্ত প্রথম নীতি। রলসের ন্যায় সম্পর্কিত প্রথম নীতি হলো মৌল স্বাধীনতার ব্যাপারে প্রত্যেকের সমান অধিকার থাকবে। মৌল স্বাধীনতা বলতে রলস ভোটাধিকারের মতো প্রকাশ্য স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, সমবেত হওয়ার অধিকার প্রভৃতির কথা বলা হয়েছে। ন্যায়ের দ্বিতীয় নীতি, ন্যায় সংক্রান্ত দ্বিতীয় নীতি হলো সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করা। দ্বিতীয় নীতির 2টি অংশ আছে, একটা হচ্ছে বিভেদ নীতি, আরেকটা হচ্ছে সর্বাধিক নীতি। বিভেদ নীতি কি? বিভেদ নীতি হলো এমন নীতি যেখানে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যকে এমনভাবে বজায় রাখতে হবে যাতে সমাজের সব থেকে পিছিয়ে পড়া মানুষরা সুবিধা পায়। আর সর্বাধিক নীতি কি? সর্বাধিক নীতি বলতে বোঝায় সর্বনিম্ন সুবিধাভোগীদের সর্বাধিক কল্যাণ, ন্যূনতম সুবিধাভোগীদের বিভিন্ন আয় এবং সুযোগ সুবিধাকে সর্বাধিক করাই এই নীতির মূল কথা। এই নীতির মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হবে। পিছিয়ে পড়া মানুষদের বেশি পরিমাণে সুযোগ সুবিধা দিতে সমন্বয় গোষ্ঠীর ওপর যত বড় ক্ষতি চাপানো হোক না কেন তা সবসময় ন্যায়সঙ্গত। তারপরে অগ্রাধিকারের বিধান। রলসের ন্যায় ও সাম্য সম্পর্কিত 2টি নীতির সঙ্গে অগ্রাধিকারের 2টি বিধান যুক্ত করেছেন। প্রথম বিধান হলো স্বাধীনতার অগ্রাধিকার সম্পদ বন্টনের নীতি থেকে বেশি গুরুত্ব পাবে। অগ্রাধিকারের দ্বিতীয় বিধান হলো দক্ষ বন্টনের থেকে সুযোগ সুবিধার ন্যায্য সাম্যের ওপর অগ্রাধিকার দিতে হবে। এবার মূল বক্তব্য কি? রলসের ন্যায় সম্পর্কিত মতবাদ পর্যালোচনা করলে কতগুলি বিষয় স্পষ্ট প্রতিপন্ন হয়। এগুলো কি দেখো, প্রথমত রলসের অভিমত অনুযায়ী ন্যায় বলতে সুবিচার বা ন্যায্যতাকে বোঝায়। দ্বিতীয়ত, ন্যায়ের দাবি অনুযায়ী সকল প্রাথমিক দ্রব্য সামগ্রী সমানভাবে বণ্টিত হবে যতক্ষণ না সর্বনিম্ন সুবিধাভোগীদের সুবিধা লাভ হবে। বিদ্যমান অসাম্যমূলক কাঠামোর মধ্যে সর্বনিম্ন সুবিধাভোগের সর্বাধিক লাভের মধ্যেই ন্যায় বর্তমান। তারপরে কি বলা হচ্ছে দেখো, তৃতীয়ত,
এই তৃতীয়ত, চতুর্থ, পঞ্চমত পয়েন্ট দেখো এবং সমালোচনাটা দেখে নাও। সমালোচনা তোমরা প্রথম, দ্বিতীয় আর তৃতীয় এই তিনটে সমালোচনার পয়েন্ট দিয়ে দেবে এবং মূল্যায়নটা লিখে দেবে। এবার পরের প্রশ্ন যেটা আছে, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই মডিউল 2 থেকে, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। এবার এই প্রশ্নের উত্তরটা বোঝো। প্রথমেই ভূমিকা। রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে ফরাসি দার্শনিক মিল ঊনবিংশ শতাব্দীতে তার রাষ্ট্র সম্পর্কিত চিন্তাভাবনার কাঠামো গড়ে তোলেন। তার লেখা দুটি বিখ্যাত গ্রন্থ হল সিস্টেম অফ লজিক অন লিবার্টি। মিলের সমগ্র রাষ্ট্রচিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো তার স্বাধীনতার ধারণা। মিলের মতে স্বাধীনতা কি দেখো, মিলের রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার স্বাধীনতা সংক্রান্ত তত্ত্ব। তাকে এইরূপ তত্ত্বের অন্যতম প্রবক্তা রূপে চিহ্নিত করা হয়, কারণ স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য এতটা জোরালো আবেদন তার আগে অন্য কেউ এইরূপ সুসংবদ্ধভাবে উপস্থাপন করেনি। মিল দুদিক থেকে তার স্বাধীনতার ধারণা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। যেমন হচ্ছে স্বাধীনতার প্রথম সংজ্ঞা, সেখানে কি বলা হচ্ছে, মিলের মতে স্বাধীনতা হলো নিজের ওপর, নিজের দেহ ও মনের ওপর ব্যক্তি সার্বভৌম। এর দ্বারা মিল বোঝাতে চেয়েছেন যে নিজের বিবেচনা অনুযায়ী নিজের মঙ্গল সাধনের প্রচেষ্টার মাধ্যমেই ব্যক্তির প্রকৃত স্বাধীনতার প্রকাশ ঘটে। মিল বলেছেন যে এই স্বাধীন জীবনযাপনে রাষ্ট্রীয় হস্তক্ষেপ মোটেও কাম্য নয়। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ একমাত্র তখনই ব্যক্তির স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে পারবে যখন এই ব্যক্তির স্বাধীন কার্যকলাপ সমাজের অন্যান্য ব্যক্তির স্বাধীনতার লাভের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। অন্যথায় এই প্রসঙ্গে মিল ব্যক্তির কার্যাবলীকে আত্মকেন্দ্রিক এবং পরকেন্দ্রিক এই দুই ভাগে ভাগ করেছেন। আত্মকেন্দ্রিক বা নিজ স্বার্থ সংক্রান্ত কার্যাবলীর মধ্যে ব্যক্তির স্বাধীনতা অবাধ ও চরম। নিজের এলাকায় ব্যক্তি পুরোপুরি স্বাধীন, কিন্তু পরকেন্দ্রিক কাজের ক্ষেত্রে ব্যক্তির ক্রিয়াকলাপের সঙ্গে অপরের স্বার্থ যুক্ত থাকে, সমাজে অন্য সদস্যদের ওপর এর প্রভাব থাকে। তাই এক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপের কিছুটা যৌক্তিকতা আছে বলে মিল মনে করেছেন। স্বাধীনতার দ্বিতীয় সংজ্ঞা। স্বাধীনতা সম্পর্কে মিলের দ্বিতীয় সংজ্ঞাটি প্রথম সংজ্ঞা থেকে কিছুটা পৃথক। দ্বিতীয় ক্ষেত্রে মিল বলেছেন স্বাধীনতা হলো নিজের পছন্দ মতো কর্মসাধন এবং সেই সাথে কোনো মানুষই চাইবে না সেতু ভেঙে নদীর মধ্যে পড়ে যেতে। তিনি মনে করেছেন যে সব ক্ষেত্রে মানুষ নিজের স্বার্থের শ্রেষ্ঠ বিচারক নাও হতে পারে, তাই এক্ষেত্রে ব্যক্তির ইচ্ছা কি সে ব্যাপারে অবহিত করা রাষ্ট্রের কর্তব্য। এবার বাকিটা এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো। এবার এখান থেকে তোমরা 5 নম্বরের টিকা আকারে যেটা করবে স্বাধীনতার ধারণা। ঠিক আছে, স্বাধীনতার ধারণা দেখো, স্বাধীনতার ধারণাটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। খুব সংক্ষেপে খুব ভালো করে লেখা আছে। 100 ওয়ার্ডের মধ্যে তোমাদের 5 নম্বরেগুলো কমপ্লিট করতে হবে। রলসের ন্যায়তত্ত্ব 5 নম্বরে আসতে পারে। 5 নম্বরে এলে যেভাবে লিখবে দেখো, এই যে প্রথম নীতি অর্থাৎ সমতার নীতি, ইকুয়াল লিবার্টি প্রিন্সিপাল এবং সাম্যের নীতি। ঠিক আছে, এটা তারপরে দেখো এইভাবে তোমরা এটাকে কমপ্লিট করবে। তারপর দেখো ডেভিড হিল্ডের গণতন্ত্র। ডেভিড হিল্ডের গণতন্ত্র ও কর্তৃত্ববাদ। এখানে যে প্রশ্ন আছে দেখো, ডেভিড হিল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ যেটা, আমি সেটা রাখিনি কারণ গতবারে এটা পরীক্ষায় পড়ে গিয়েছিল। ঠিক আছে, এখানে যেটা আছে দেখো, তুমি কি মনে করো গণতন্ত্র ও কর্তৃত্ববাদ পরস্পর বিরোধী ধারণা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তোমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলি, তোমরা যদি এই সেমিস্টার বা পরের সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনে পড়তে চাইছো, তাহলে তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো তোমরা এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারগুলোর জন্যে। তারপর দেখো কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, এটা তোমাদের করতে হবে এখান থেকে। এটাও তোমাদের 15 নম্বরের জন্য এখানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা দেখে নাও কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলো। কেন্দ্রীভূত ক্ষমতা আছে, গণতান্ত্রিক অধিকারের অনুপস্থিতি আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নাগরিক স্বাধীনতার দমন। 4 নম্বর পয়েন্ট শক্তিশালী সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর প্রভাব। তারপরে দেখো বাকি পয়েন্টগুলো তোমরা দেখে নাও। 7টা পয়েন্ট, ঠিক আছে, 8টা পয়েন্ট আছে। তারপরে তোমাদের একটা উপসংহার দিয়ে অ্যান্সারটা শেষ করা হয়েছে। এবার এই যে অধ্যায়, এখান থেকে টিকা আকারে কি তৈরি করবে, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে, তার অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ।
ঠিক আছে, অ্যান্সারটা দেখে নাও এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। আর স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি দেখতে পাচ্ছ, এই ধরনের তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পাবে। এবার শেষ যে অধ্যায় রাজনৈতিক বাধ্যবাধকতা ও নাগরিকত্ব, এখান থেকে 15 নম্বরের হচ্ছে নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো, এটা তৈরি করবে। দেখে নাও এই প্রশ্নের উত্তরটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, তোমরা দেখে নাও অ্যান্সারটা, তোমরা দেখে নাও সম্পূর্ণ অ্যান্সারটা দেখো, সমালোচনা সহ এখানে কিন্তু এটা দেয়া আছে। তারপরে দেখো পরের প্রশ্ন যেটা আছে, রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা দেখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা দেখে নাও, রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণাটা দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও, তারপরে উপসংহার দিয়ে শেষ করা আছে। এবার এখান থেকে টিকা আকারে তৈরি করতে হবে নাগরিকতা অর্জনের উপায়। ঠিক আছে, নাগরিকতা অর্জনের উপায়, তারপরে প্রতিরোধের অধিকার। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মডিউল 2 কমপ্লিট আলোচনা।